বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এই শাক মাছ ছাড়া এভাবে রান্না করছেন উনি। কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো আমাদের একটু ঘর ধরে যাও নি মাঙাসুরি ঘর ধরে বসত করতে। গ্রামের নাম ঘোপের খাল। বাংলাদেশের বৈচিত্র্যের সাথে একেবারেই বেমানান এই গ্রাম। চারপাশে পানি, তবুও যেন মরুভূমিতে বসবাস করছে বাংলাদেশের এই গ্রামের মানুষ। নদী, খাল, পুকুর ঘের সহ সব ধরনের জলাশয় আছে এই গ্রামে, তবুও পানযোগ্য পানি নেই একটি ফোঁটাও। সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের এই ঘোপের খাল গ্রামে আজ আমরা ঘুরে বেড়াবো। আমাদের এই যাত্রা শুরু হবে এই গ্রামে থাকা ছোট্ট একটি হাটের মধ্যে দিয়ে। বুড়িগোয়ালিনী নামক জায়গা থেকে খেয়া পার হওয়ার পরেই পড়েছে এই হাট, একেবারেই নদীর কিনারা ঘেঁষে। খেয়া নৌকা থেকে নেমে হাটের দিকে তাকাতেই চোখে পড়ল কিছু শিশুর বাজার করে বাড়ি ফেরার মনোরম দৃশ্য। তাদের পিছু ছাড়তেই নদীর পাশে দুটি সেলুন, মাথার উপরে একটি মাত্র ছাতা কিংবা সামান্য এক টুকরা ছেঁড়া পলিথিনে মোড়ানো তাদের দোকান। সম্বল বলতে সেখানে আছে ছোট্ট একটি আয়না আর কিছু খুর কাঁচি। টাকা চুল কাটতে কত করে নেন? 30 টাকা 40 টাকা। 30-40 টাকা। হ্যাঁ 20 টাকা। এই সপ্তাহে একদিন কাটেন? হ্যাঁ সপ্তাহে একদিন কাটে। আর অন্য সময়? অন্য হাট আছে। আচ্ছা আচ্ছা। ভাই কি সংসারটা নিবে হয়। বায়া দুধ পাই নি। আবার তাই তো ওষুধ দিতে আসতো, এই জন্য সমস্যা বেঁধে যাবে এসে। না কিছু চলে। গ্রাম বাংলার অধিকাংশ হাট দুপুরের পর থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত, তবে এই হাট একটুখানি আলাদা। এটা খুব সকালে শুরু হয়ে চলে 10-11টা পর্যন্ত। এই হাটের বিক্রেতারা অনেক দূর দূরান্ত থেকে আসে, তারা যেন সন্ধ্যার আগে বাসায় ফিরে যেতে পারে, সেজন্যই এই ব্যবস্থা। 500 গ্রাম কত এটা? 20 টাকা। কাকা এটা কি দেয়ালে দেওয়া রং নাকি? এটা দেয়ালে দেওয়া রং নাকি? তাহলে কি এটা? গুড়। ও আচ্ছা, আমি তো মনে করলাম রং। আচ্ছা, কলসের গুড় না? আচ্ছা মাশাআল্লাহ, কাকা একটু গুড় খাওয়ালো আমাকে। বিসমিল্লাহ, অরিজিনাল আখের গুড়। ও এখানে চিনির গুড় আছে। আখেরটা খাইলাম, এবার চিনিরটা। এটা সব চিনি কাকা। ঠিক আছে কাকা, এদিকে ওই যে চিনি দিয়ে মধু বানায় কোন জায়গায় বলতে পারেন? হ্যাঁ আচ্ছা। গ্রাম বাংলার হাট মানেই বাংলার কিছু মুখরোচক খাবারের পরশা। এই হাটও তার ব্যতিক্রম নয়, তবে এখানে আমি শুধুমাত্র এ ধরনের দোকান একটি মাত্র দেখলাম। রং বেরঙের এসব মুখরোচক খাবার দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মুখরোচক। আমরা এখান থেকে সামান্য কিছু খাবারও কিনে নিলাম। কত ভাই? 550। ছেড়ে দেওয়া নাকি? 550 টাকা। কতটুকু ওজন? একটু কম নেন। বলেন না, আপনি বলেন। হ্যাঁ 400 দেই। হ্যাঁ এটা অসুস্থ মনে হয়, যায় না কেন কোথাও? তেজ আছে। এই হাটের মাছ বাজার দেখে আমি একেবারেই অবাক হয়ে গেলাম। যেখানে এই অঞ্চল থেকে কোটি কোটি টাকার বাগদা ও কাঁকড়া রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে, সেখানে ওনারা নিজেরাই কিনছেন পাঙ্গাস, ছোট্ট ছোট্ট তেলাপিয়া কিংবা পিরানহার মতো বিষাক্ত মাছ। মানুষ কতটা সাদাসিধে হতে পারে সেটা এখানে আসলে বোঝা যায়। এই টোটাল ইউনিয়নে 1 কিলোমিটারও পিচের রাস্তা নেই। শপিং সেন্টার তো দূরের কথা, ভালো কোনো কাপড়ের দোকানও নেই। তবুও জীবনটা যেন অনেক সুন্দর এখানকার মানুষের। হাট থেকে এবার আমাদের গন্তব্য ঘোপের খাল গ্রাম।
খালের পাশ দিয়ে রাস্তা, সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল আজব এক মাছ ধরার টেকনিক। ছোট্ট নৌকা পানিতে ডুবিয়ে দিয়েছিল, সাথে কিছু গাছের ডাল। এবার সেই নৌকা তুলে পানি সেচ দেয়া হচ্ছে, সেখান থেকেই সংগ্রহ করা হবে কিছু মাছ। তেলাপিয়া মাছ না? আর ওইটা কি মাছ? দাঁতনি মাছ, ট্যাংরা মাছ আর চিংড়ি। পাইশিও আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। গোপেরখাল গ্রামে আজ আমরা মেহমান হয়ে এসেছি নাইমের বাসায়। সেই গ্রামের দারুণ কন্টেন্ট ক্রিয়েটর। সাতক্ষীরার ভাষায় অনবরত কথা বলে সে। বৃষ্টি না হলে তো পানি থাকবে না, না? একটাই দেশে আমাদের এলাকায় কিন্তু ওই রকম একটা বিল্ডিং শুধু একটাই গা, পুরো এলাকায় একটাই বিল্ডিং ওইটা? হ্যাঁ, এলাকায় ওই একটাই বিল্ডিং। আচ্ছা, ওনারা কি অনেক কোটিপতি? হ্যাঁ, ওই যে ডুমুরিয়া বাসা, ওনারা হচ্ছে যে কন্ট্রাক্টর। আচ্ছা, মানে আমাদের যে আবার আমাদের যে সাবেক এমপি, নাম কি হলো, গাজী নজরুল সাহেব, তাকে আবার এই যে কাকা যার বিল্ডিং, সে আবার একটা দান করেছে, মানে গাড়ি, মানে এটা কি কয়, উপহার, যে নির্বাচনের প্রচার না চালাইতে হবে এই গাড়ি, লাল বড় একটা যে এনে দেয় ওইটাই। আর আমাদের এই গ্রামে আরেকটা জিনিস ভাই, এই সবচেয়ে গরিব হচ্ছে এরাই। আচ্ছা, কিন্তু আল্লাহর আসলে রহমত ভাই, কি বলে, ওনাদেরই তো পাকা বাড়ি দেখতেছি। এবার এর পিছনের ঘটনাটা বলি। আমাদের সবারই স্বপ্ন থাকে যে আমরা ইট পাথরের একটা ঘর বাড়ি করবো, কিন্তু সেইখান দিয়ে সবচাইতে যারা গরিব এলাকার সবচাইতে তিনটা পরিবারের তিনটা লোক আছে, তিনটাই পাগল। মা পাগল, মেয়ে পাগল, আবার মেয়ের বাচ্চা হয়েছে সেও হালকা অ্যাবনরমাল। কিন্তু এটা হলো এই যে একটা সংস্থা আসে, তারা দেখে শুনে এটা দান করে তাদের। প্যাবু করতে না, ওটা কিন্তু। কেমন আছো? বিধির বিধান বোঝা বড় দায়। যেখানে এই গ্রামের সব মানুষেরই মাটির বাড়ি, সেখানে এই একই পরিবারের একজন বোবা, দুজন বুদ্ধি প্রতিবন্ধী হয়েও বসবাস করছে পাকা বাড়িতে। বোবা বোনটি কথা বলতে না পারলেও আকার ইঙ্গিতে আমাকে ঠিকই বুঝিয়ে দিয়েছে তাদের জীবন পরিবর্তনের গল্প। গোপেরখাল গ্রামে কোনো ধান উৎপাদনের মাঠ নেই, তবে এই গ্রামের পাশে রয়েছে বিশাল একটি মাঠ। হয়তো সেই বিলে রোপণ করা ধান এগুলা, যেগুলা স্বর্ণের মতো চকচক করছে গৃহস্থের উঠানে। এখানে তো টিউবওয়েলে পানি ওঠে না, এই এখান থেকে এসে এই পাইপে পড়ে, এই পাইপ দিয়ে এসে ভিতরে থাকে। এই যে দুইটা এ দিয়ে সারা বছর পানি চাহিদা মেটে না ভাই, এটা দিয়ে চাহিদা মেটে না। পরে কি পানি কিনে নিয়ে আসতে হয়? হ্যাঁ, পরে ওই যে রিফাইন করা পানি সংস্থার থেকে, একটা সংস্থার থেকে এলাকায় যে পোতে, ওইখান থেকে 20 টাকা ড্রাম, তারপরে 1 কলস 10 টাকা এরকম কিনে তারপর আবার। আচ্ছা, তারপরে সব জায়গায় পায় না, রাস্তার জন্য সবাই নিয়ে আসতে পারে না। ভর দুপুরে একেবারে গাভুরার যে গোপেরখাল গ্রাম, সেই গ্রামের ভেতর দিয়ে ঘুরতেছি, এবং আমার কাছে আমি এখন পর্যন্ত এই ইউনিয়নে যতক্ষণ ঘুরেছি এক হাতও পিচের কোনো রাস্তা দেখি নাই। মোটামুটি সামান্য একটুখানি ইটের তৈরি রাস্তা দেখেছি। শুনেছি নাকি এই টোটাল ইউনিয়নের মধ্যে 10 কিলোর মতো এরকম ভাঙাচুরা ইটের রাস্তা আছে, তবে পিচের রাস্তা এখনও নেই। আইলার সময় এই দুপাশে এমনভাবে প্লাবিত হয়েছিল যে এখানে এই এলাকার মানুষ তখন ভেবেই নিয়েছিল যে কখনো লবণ পানি থেকে এই এলাকা রেহাই পাবে না। তো সেই সময় এই এলাকার মানুষজন জমি বিক্রি করেছিল 50-60 হাজার টাকা বিঘা, 40 হাজার টাকা বিঘা। তো এরপরে বাদ হয়েছে এবং মানুষ সেই মাথা পর্যন্ত কিংবা ওর উপরে যে লবণ পানি ছিল সেটা থেকে মুক্ত হয়েছে। তবে লবণ পানির যে অভিশাপ, মূল অভিশাপ, সেটা থেকে এখনও এনারা মুক্তি পাননি। লবণ পানি এমনভাবে এই গ্রামের মানুষকে কোণঠাসা করেছে যে তারা কবর খুঁড়লেও কোনোভাবেই পানি ওঠা বন্ধ করতে পারে না। সেক্ষেত্রে পানি ওঠা বন্ধ করতে তাদের অনেক ধরনের কৌশল অবলম্বন করতে হয়। এই গ্রামে ওনার যে অভাব, আমি আপনাদের একটু দেখাই। শুধুমাত্র খোটা শাক বলে, মানে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এই শাক মাছ ছাড়া এভাবে রান্না করছেন উনি। যে কাকা ছিলেন, কাকা মারা গেছেন। এই যে জায়গাটায় আছেন, এই জায়গাও ওনার না,
আমি অবাক হয়ে গেছি যে মানুষ এতটা অভাবের মধ্যে এখনো থাকতে পারে। এখানে আপনাদের কেন নিয়ে আসতেছি, এই যে কবরটা দেখতেছেন না, এই কবরটা ওনারই স্বামী কিছুদিন আগে মারা গেছে, এবং আমি এখানে এসে গল্প শুনে একবারে অবাক হয়ে গেছি। এই কারণে যে ওপাশেও পানি এপাশেও পানি, যখন কবর খোঁড়া হচ্ছে সে সময়ে চারপাশ দিয়ে পানির চাপ দিচ্ছে, কোনোভাবে কবর খোঁড়া সম্ভব হচ্ছে না এখানে। তো লাস্টে এখানে আসো, তো লাস্টে এখানে কিভাবে কি করা হলো একটু বলো। এই চারিপাশে মানে এখানেও তো লবণ পানি, হ্যাঁ, পুকুরের পানিও আর শুধু পানি না লবণ পানি। হ্যাঁ, আর এপাশে এপাশেও লবণ। হ্যাঁ। চতুর্পাশে একটা মানে আমাদের এই বাড়ির চতুর্পাশে হলো লবণ পানি। জি। আর লবণ পানি এমন একটা জিনিস যেখানেই খোলে না কেন যাবে যেভাবে হোক। জি। এখন ভাই মানে লবণ পানি থাকার কারণে শেষে না পেরে এই যে মাটি খোদার সাথে সাথে পানি এসেছে। হ্যাঁ। তো তারপর এলাকাবাসী ওই যে এর ভিতরে অ্যালবেস্টার পোতে, আচ্ছা চারিপাশে অ্যালবেস্টার দেয়, তারপর লাস্টটা কবর দেয় যে মাঠ। এটা কিন্তু ভিতরের উপরে। আচ্ছা আচ্ছা, আমি একটু বুঝাইয়া দেই। ও পুরা সাতক্ষীরার ভাষায় কথা বলছে। যখন পানিটা উঠতেছে, পানির চাপ বন্ধ না হচ্ছে কবরের মধ্যে, তখন হচ্ছে অ্যালবেস্টার বলতে হলো সিমেন্ট শিট চারপাশ দিয়ে পানির চাপটা ধরে রেখে তার ভিতরে মৃতদেহ নামিয়ে দিয়ে এভাবে কবরটা দেয়া হয়েছে। আর উনি তো কবরে শুয়ে গেছেন, এরপরে হচ্ছে অভাব অনটন ওনার স্ত্রীর উপরে এসে পড়ছে। আমরা বাজারে দেখেছিলাম যে উনি তরকারি কুড়াচ্ছেন, সেখান থেকে যতটুকু কুড়িয়ে নিয়ে আসতে পেরেছেন। ওনার ছেলে নাই, দেখুন কিভাবে বসে আছেন, ওনার ছেলে নেই। তো এটা হচ্ছে ওনার কি শুধু একটা মেয়ে? একটা মেয়ে। এখানে আসার সময় আমি আর্লি মর্নিংয়ে রওনা দিছি। আমি আরও মানি ব্যাগটা আমার ছোটো ভাই মনিরুল যে ক্যামেরা ধরছে ওরা দিয়ে বলছি যে আমার এখানে টাকা আছে কিনা একটু দেখো। আমি আসলে 2500 টাকার মতো নিয়ে এখানে আসছিলাম, পাশের থানায় আমার বাড়ি, বেশি কিছু নিয়ে আসিনি। আপনারা চাইলে সাহায্য করতে পারেন, আমার সাথে যোগাযোগ করলে যতটুকু আসে আমি পৌঁছে দিব। ওই বিশ্বাস হয়তো আপনারা আমাকে করেন, আগেও করেছেন। চাইলে কেউ যদি একটা বড় অঙ্কের অর্থ দিতে চান সেটাও আমি ওনাকে পৌঁছে দিব আমার তরফ থেকে যতটুকু সম্ভব। আমার একসাথে 2-3 জায়গায় মসজিদের কাজ, মাদ্রাসার কাজ চলতেছে, আমি যতটুকু পারছি আর কি। এই নেন একটা জাল টাকার নোট দিলাম, জাল টাকার নোট দিলাম। এ কয় টাকার নোট? মাশাআল্লাহ, 1000 টাকার নোট চিনতে পারছে। তো জাল টাকা তো জাল মুজিবার এই জাল টাকা দিতে শুনি তোমরা বাবা, আমি তুমি হাটের তেজি ওই ভেন্ডি চাইলাম, তোমরা দাঁড়াইছিলে, তখন দেখছেন। এটা দিয়ে যতটুকু করা যায় করেন, সামনে হয়তো আমি আপনাকে আরো কিছু সাহায্য আল্লাহ পাঠাবে, আমি আপনার কাছে পৌঁছে দেবো। হ্যাঁ, তুমি গিতে হবে, আল্লাহ না দিলি তুমি জি জি আমার বাড়ি তো কোথায় আসতে পারুনি। জি জি, দোয়া করবেন হ্যাঁ দোয়া। এগুলো আমাদের মুদি দোকান, এইখানে এখন লাইন নেই। এটাই মুদির দোকান। হ্যাঁ, এই এলাকায় 3টা দোকান আছে, তো এইটাই বেস্ট। আচ্ছা, আর ওষুধের দোকান আল্লাহ যদি বাঁচাই রাখে তাকে নিয়ে যেতে, কোনো ওষুধের দোকান নেই। ওষুধের দোকান নেই। আরে দাদা হচ্ছে দোকানদার। আমার আপন দাদা। আসসালামু আলাইকুম। ওটো বড় ভাইরা, ওটো একটু পানি চুনি খাই আমরা, জিনিসপত্র আছে তো সব ঠিকঠাক? হাই হাই, ফ্রিজ নাই অবশ্য এখানে। এখান থেকে বেশ কিছু বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পুরা সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে এই ধরনের দোকান দেখা যেত। সময়ের সাথে সাথে মানুষের আর্থিকভাবে মানুষ মুক্তি লাভ করেছে, তো সেই কারণে এখনকার দোকানগুলো একটু আলাদা হয়ে গেছে ডেফিনেটলি সব জায়গায়। কিন্তু এই যে গ্রামটাতে আমরা ঘুরতেছি, ঘোফের খোল তো ঘোফের খাল, তো এখানে হচ্ছে ঘোপের খালের এই গ্রামগুলাতে হচ্ছে এখনো মাত্র 2টা দোকান আছে, তার মধ্যে একটার বারান্দায় আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বেড়া, কেউ যেন হাত ঢুকাই দিয়ে কোনো কিছু না নিতে পারে। আর এই হলো সেই ছিদ্র, এখান থেকে ভেতর থেকে নিতে হয়। দারুণ একটা দোকান আপনারা দেখতে পাচ্ছেন। লবণ পানি কিছু মানুষের জন্য আশীর্বাদ, তবে যাদের জমি কম তারা মাছও চাষ করতে পারে না, আবার লবণ পানির প্রভাব হওয়াতে কোনো ফসল উৎপাদন করতে পারে না। এই নোনা পানিটি মাছ শাক হইতি না, আর গরিব মানুষ একটা দু জমা জমি আমাকে বিশাল
গিয়ে খেতেই যাচ্ছে নাকি নাদিয়াঙ্গা দিন যাচ্ছে। এ বাড়ি আপনার? হ্যাঁ এই বাড়ি আমি দেখো আমাদের একটু ঘর দ্বারা যাও নেই ভাঙাচুরি ঘর দ্বারা বসত করতে। বাড়ির মানুষটা কালা তা ডায়াবেটিস রুগী। আচ্ছা এত এই এই নোনাভানিতে আমাকে একদম সর্বনাশ করে দিতি। একটুকুন জমি আমরা যদি মাছ লাগিয়ে যদি তা মেলা জমি জায়গা থাকা তোমার তারা লাগালে নোনাভানিতে ধান হয় না। এই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান বলতে একটা মাদ্রাসাই শুধুমাত্র আমার চোখে পড়েছে, যেটা বন্ধ অবস্থায় পড়ে আছে। আরেকটি মসজিদও দেখছিলাম, তবে সেই মসজিদের আঙিনায় সুপেয় পানির ব্যবস্থা করবে বলে একটা প্ল্যান বসিয়েছিল কোনো একটি সংগঠন, যদিও সেটা কখনোই চালু হয়নি। এই সমগ্র গ্রামের মানুষ এই পুকুরের পানি পান করে। দেখুন যে পুকুরটা যে অত পরিষ্কার সেটা বলা যাবে না, বাট করার তো কিছু নেই, আপনাকে তো যান বাঁচাতেই হচ্ছে। এই পুকুরের যে পানি তা যদি ফিল্টার করে মানুষকে পৌঁছে দেওয়া হতো তাহলে একটু ভালো হতো, বাট এখানে কোনো ফিল্টার ব্যবস্থা নেই। এভাবেই মানুষ এখান থেকে কলস কাটিয়ে নিয়ে, এই যে দেখুন ঘাটলা বা ঘাট, তো এই ঘাট দিয়ে নেমে এখান থেকে কলস কাটিয়ে পানি নিয়ে মানুষ খেয়ে ফেলে। এভাবেই কিন্তু মানুষের হচ্ছে হয়ে গেছে, এটা বেশি কিছু সমস্যা হচ্ছে না, মানুষ এভাবেই চলতেছে এই গ্রামের মানুষ। এই গ্রাম নিয়ে একটা কথা বলতে বললে আমি বলবো, এরাও বাংলাদেশের মানুষ, এদেরও সুপেয় পানি পান করার অধিকার আছে। 18:45। বন্ধুরা, প্রচুর গরমের মধ্যে চারিদিকে ঘোরাফেরা করেছি, এখন হচ্ছে খাওয়ার পালা। এখানে শাক দিয়ে মসুরির ডাল রান্না করা, এবং এটা খেতে খেতে আমি একটা কথা বলতে পারি, আমি দীর্ঘদিন পাহাড় নিয়ে ভিডিও তৈরি করেছি। তা আমি ওখানে ভিডিও করতে গিয়ে দেখেছি যে লেকের পানি পান করা যায়, লেক থেকে মাছ ধরা যায়, তারপরে গর্ত খুঁড়লে পানি চলে আসে। পানির যে এত অভাব এখানে, ওখানে তো আমি গেলে কষ্ট পাই, ওনাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগে, কিন্তু এখানে তো পানি কোনোভাবেই নেই, চারপাশে লবণ পানি, খাবারের জন্য কোনো পানিই নেই এক কথা। বৃষ্টির পানি ধরে খেতে হয়। তবুও এই যে দেখেন, আমি খুব সুন্দর পানি, বৃষ্টির পানি, তো এটাই আজকে সারাদিন খাচ্ছি। পানি খুব সুন্দর, তো অভাব আছে পানির, একটা পরিবার তো অনেক পানি লাগে, তো এটা দিয়ে খাচ্ছি। আর এই দেখুন যে সাদা সোনা, এখন অবশ্য ভোনা করে লাল করা হয়ে গেছে, চিংড়ি, দারুণ একটা খাবার, খুব সুন্দর টেস্ট। নাইমের বাসায় আমি একসাথে এতগুলা চিংড়ি মাছ একসাথে খেয়েছি। আমি জানলে ওদের মাংস রান্না করতেই দিতাম না, একেবারে পেট ভরে ভাত খাওয়া যাকে বলে। ওর কিনলেন মনে করেন 600 টাকা দাম দিতে হবে। 600 টাকা? হ্যাঁ। জীবিত আছে এখনো? সব জীবিত, টুকটাক জীবিত আছে, আর টুকটাক স্টক করছে। প্যাকেটে করে রাখিস তো। হ্যাঁ হ্যাঁ, কালকে সামনগর বিক্রি করে আসবেন। মহিন্দ্রা কলবাড়ি, পরে বিদেশ চলে যাবে। এই ঘোপেরখাল গ্রাম থেকে এবার বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।